আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আওয়ামী লীগ যে নিষেধাজ্ঞার মুখে পড়েছে, এই নিষেধাজ্ঞা মনে হয় না যে বলে যে খোদা যা করে ভালোর জন্য করে। এই নিষেধাজ্ঞা কার্যক্রম নিষেধাজ্ঞা বলেন আর আওয়ামী লীগ নিষেধাজ্ঞা বলেন, হিতে না এটা যারা নিষেধাজ্ঞা দিয়েছে তাদের জন্য এটা বিপরীত ফল হয়। কিছু তো হয়েছেই, আমি তো এর আগেও বলেছি যে সামনে এমন দিন আসবে এই আওয়ামী লীগ ডক্টর ইউনূসকে মরণোত্তর হলেও সম্বর্ধনা দিবে। কারণ ইউনূস যে উপকার করে গেছে আওয়ামী লীগের, আওয়ামী লীগ আগামী 20 বছরেও বাংলাদেশে খুব সহজে জায়গা পেত না। এবং বিশেষ করে যেই ময়লা দুর্গন্ধ সরকারে থাকতে গায়ে লাগিয়েছিল, এই দুর্গন্ধ ঝাড়তে অনেক সময় লাগতো। কিন্তু ইউনূস সরকার এমন এমন কাজ করেছে, সারা পৃথিবী মানুষের স্বাভাবিক নিয়ম, মানুষ নির্যাতিতের পক্ষে থাকে, এবং আওয়ামী লীগকে এমন নির্যাতন করেছে যতটা না অন্যায় পাপ আওয়ামী লীগের, তার চেয়ে অধিক বেশি বলতে পারেন যে তার পাপকে লঘু পাপে পরিণত করেছে ইউনূস, এবং সেই লঘু পাপে ইউনূস গুরুদণ্ড দিয়ে ফেলেছে। আর নিষিদ্ধ করার পরে সে আওয়ামী লীগের দিকে পাবলিক সেন্টিমেন্ট দিনকে দিন বেড়েছে, তার প্রতিপক্ষ মোরালি দুর্বল হয়েছে। আর বিএনপি সরকার এসে সেই ইউনূসের নিষেধাজ্ঞাকে পাকাপোক্ত করার মাধ্যমে আওয়ামী লীগের পথ আরো সুগম করে দিয়েছে। যে আওয়ামী লীগ 1 2 5 জনের মিছিল করতে ভয় পেত, সে আওয়ামী লীগ চট্টগ্রাম নগরীতে একদিনে 3-3টা মিছিল করে, এবং চট্টগ্রামে একের পর এক তারা কিছু না কিছু দেখাচ্ছে। সারা দেশেই এই যে 55-60টা জায়গায় তারা অফিস খুলেছে, যদি তার মোরালি স্ট্রং না হতো তাহলে কি অফিসগুলো খুলতে পারতো? এখন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের লোকজন কথা বলছে। হ্যাঁ, বিএনপি সরকার একেবারে প্রতিদান দেয়নি। বিএনপি মানুষজনকে যে আওয়ামী লীগ ভোট দিয়েছে, অনেকটা বলতে পারেন নাই দেশে ভোট কালাই সন্দেশ, যে জামাতকে ভোট দেবো না বিএনপি কে দাও, সেই হিসেবে যে ভোট দিয়েছে আর কিছুটা প্রতিদান বিএনপি দিচ্ছে না, এই কথা বললে বোধহয় অস্বীকার করা হবে, এই কথা বললে বেইমানি করা হবে। বিএনপি প্রচুর মানুষকে, আমাদের জানা শোনা, আমরা যাদেরকে দেখি আশেপাশে, প্রচুর আওয়ামী লীগের লোকজনকে জামিন দিয়েছে, এবং জামিন পেয়ে তারা বের হয়ে কথাও বলছেন। আওয়ামী লীগের বলতে পারেন যে অনেকটা সাংগঠনিক কার্যক্রমও করছে। কিন্তু আইনত এবং বৈধভাবে আওয়ামী লীগের কার্যক্রম করাটা আটকে রাখাটা দিনকে দিন হিতে বিপরীত আকার ধারণ করছে। এই পর্যায়ে বাংলাদেশে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা কোন পথে প্রত্যাহার হবে, কে আবেদন করবে না করবে, এ নিয়ে বিস্তর আলোচনা হচ্ছে। দর্শক, আপনারা জানেন যে আমরা যেহেতু ভারতে আওয়ামী লীগের লোকজন বেশি আছে, আমরা ভারতীয় সাংবাদিকদের ইন্টারভিউ করি। তারা যেই তথ্য আমাদেরকে দিয়েছেন সেই তথ্য অনুযায়ী আওয়ামী লীগকে খুব দ্রুত সময়ে হয়তো বিএনপি নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে না, সেই সময়টার মধ্যে আওয়ামী লীগ ভিন্ন প্ল্যাটফর্মে তার নিজের কার্যক্রম শুরু করার মতন চেষ্টা করছে বা পরিকল্পনা নিয়েছে বলে আমরা এর মধ্যে খবর পেয়েছি। এই সময়ে আমাদের হাতে আরেকটি খবর আছে। খবরটি হলো আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারে জাতিসংঘে 173 আইনজীবীর আবেদন। সেটা কেমন? আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার বরাবর আবেদন করেছেন কক্সবাজার জেলা আইনজীবী সমিতির 173 জন আইনজীবী। ওই যৌথ বিবৃতিতে জেলা আইনজীবী সমিতির 173 জন সদস্য স্বাক্ষর করেছেন। বিবৃতিতে তারা বলেন, বাংলাদেশের জাতীয় সংসদে পাশ হওয়া সন্ত্রাস বিরোধী বিল 2026-এর মাধ্যমে দেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, যা সংবিধানের 38 অনুচ্ছেদ ও মৌলিক অধিকারের পরিপন্থী। 1952 সালের ভাষা আন্দোলন, 1966 সালের 6 দফা, 1969 সালের গণ অভ্যুত্থান এবং 1971 সালের মহান মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী একটি দলকে যথাযথ বিচারিক প্রক্রিয়া ছাড়া নিষিদ্ধ করা প্রাকৃতিক ন্যায় বিচার নীতির লঙ্ঘন। ফাঁকে এই কথাটুকু না বললেই নয়। আমি একটু আগে একটা আলোচনা একটা শোতে বলছিলাম যে তারেক রহমান সরকারের উপর মরার উপর খরার ঘায়ের মতো উঠে দাঁড়িয়েছে বাংলাদেশের বিদ্যুৎ বিপর্যয়, বাংলাদেশের জ্বালানি সংকট এবং
বিশ্বে অন্যতম বড় একটি যুদ্ধ। ফলে প্রতিনিয়ত প্রতি পদে পদে তারেক রহমান সরকারকে ভুগতে হচ্ছে, সারা বাংলাদেশের মানুষের হাপিত্তিশ করতে হচ্ছে, মানুষ ক্ষেপে উঠছে আস্তে আস্তে। কারণ যত যাই হোক, একটি সরকারের দায়িত্ব হলো এই পরিস্থিতি, যত বিপর্যয় আসুক, ঘূর্ণিঝড় হোক, তুফান হোক, সরকারকে তার সক্ষমতার মধ্যে দিয়ে এই পরিস্থিতি মেট আপ করতে হবে। যাক, ওই বিবৃতিতে আরো উল্লেখ করা হয়, বাংলাদেশ জাতিসংঘের নাগরিক ও রাজনৈতিক অধিকার বিষয়ক আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরকারী দেশ, কিন্তু নতুন এই আইনের মাধ্যমে আন্তর্জাতিক বাধ্যবাধকতা ও গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ হয়েছে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়টি আন্তর্জাতিকভাবে তুলে ধরতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয়ে আবেদন করেছেন বলে জানিয়েছেন আইনজীবীরা। শঙ্কা প্রকাশ করে আইনজীবীরা বলেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকলে আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্কে অনিশ্চয়তা তৈরি হতে পারে এবং আঞ্চলিক নিরাপত্তার নেতিবাচক প্রভাব পড়তে পারে। আওয়ামী লীগ দেশের স্বাধীনতা, রাষ্ট্র গঠন ও ইতিহাসের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। দলটির উপর নিষেধাজ্ঞা আরোপ ইতিহাস ও মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী। কোন রাজনৈতিক দলের বিচার সংসদে নয়, বরং জনগণের আদালতেই হওয়া উচিত। অবিলম্বে আওয়ামী লীগের উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানান আইনজীবীরা। আমি জানি না যে এই যে চাপ বিভিন্ন প্রেশার গ্রুপ থেকে আসছে দেশে বিদেশে, এই চাপ সামলে তারেক রহমান সরকার কি জামাতে ইসলামী এবং এনসিপির খায়েশ পূর্ণ করতে আগামী যে নির্বাচন, ধরেন 2031 সালের যদি বলি, সে 31 সালের নির্বাচনে বা 30-31 সালের নির্বাচন, সেই নির্বাচন কি এখন থেকে আওয়ামী লীগ বিহীন করার স্বপ্ন দেখছে? সেই স্বপ্ন যদি দেখে থাকে, তাহলে আমরা যেটা বলি যে সংসদ এবং সরকার চলছে জামাত এবং বিএনপি সমঝোতার মাধ্যমে, গিভ এন্ড টেকের মাধ্যমে। সংসদেও কথা উঠছে, সংসদের জোর গলায় বিএনপি সদস্যদের বলতে হচ্ছে যে এটা আমি দামি নির্বাচন হয়নি, এটা আমি তুমি নির্বাচন হয়নি। কিন্তু যারা নির্বাচন করেছে তাদেরই এক পক্ষ আরেক পক্ষকে বলে সমঝোতার নির্বাচন হয়েছে, এখানে এই সিট ছেড়ে দেওয়া হয়েছে, জামাতের আমিরের সিট বিএনপি ছেড়ে দিয়েছে, এনসিপির আহ্বায়কের সিট বিএনপি ছেড়ে দিয়েছে। সেটা যদি ছেড়ে দিয়ে থাকে, তাহলে তো এই সরকার এবং ইউনূস সরকারের মধ্যে খুব বেশি পার্থক্য নেই। কারণ ওই সিটগুলো পাশ করুক ইউনূস সরকার চেয়েছে। ইউনূসের খায়েশ ছিল জামাতকে ক্ষমতায় আনা, এনসিপি কে ক্ষমতায় আনা। সেটা যখন পারেনি, তখন ইউনূস নিশ্চিত করে গেছে এই দুই অংশের নেতারা যেন অন্তত পার্লামেন্টে থাকে। এবং আমরা এই আওয়াজ গত কয়েকদিন ধরে খুব জোরালো ভাবে পাচ্ছি যে তারেক রহমান সরকারকে সাংঘাতিক ভাবে প্রেসারাইজ করে এই সরকারকে ব্যর্থ দেখানো একটি অংশের খুব বড় রকম খায়েশ, যাতে করে আগামীতে অল্টারনেটিভ বলা যায় যে আওয়ামী লীগ গেছে, বিএনপি ফেল করেছে, এখন বোধহয় জামাত এনসিপি ছাড়া আর কোনো গতি নেই। যাক, আইনজীবীদের এই বিবৃতি এবং সারা বিশ্বব্যাপী এবং সারা দেশে আওয়ামী লীগের পক্ষে আস্তে আস্তে যে প্রেশার তৈরি হচ্ছে, এই প্রেশার বিএনপি সরকার কিভাবে মোকাবেলা করে সেটাই দেখার বিষয়। ভালো থাকবেন। গতকাল ফেসবুকে একটা ছবি পোস্ট করেছিলাম। ছবিটাতে একটা শূকরের মাংসের দোকান, সেখানে ইউনূস বসে টাকা সংগ্রহ করছে, আর ইউনূসের ডাস্টবিন শূকরের মাংস বিক্রি করছে। আর সেই মাংসের দোকানে ক্রেতা হলো আজহারি, কাজী ইব্রাহিম, মামুনুল হক, আমির হামজা, আহমদুল্লাহ আর একজন মৌলবী। এরা সবাই শূকরের মাংস কেউ নিচ্ছে, কেউ মাংস নিয়ে দাঁড়িয়ে আছে। এই হলো গিয়ে ছবিটা। এবং ফেসবুকে এটা একদিনে প্রায় 5 লাখ মানুষ দেখেছে। আমি মোটামুটি যদি কোনো ফেসবুক পোস্ট 1 লাখের উপর ভিউ হয়, অর্থাৎ 1 লাখের উপর মানুষ পড়ে বা দেখে, সেটাকে আমি ভাইরাল মনে করি। তো সেক্ষেত্রে এটা যথেষ্ট ভাইরাল হয়েছে। হ্যাঁ, যথারীতি এখানে অনেক নেগেটিভ কমেন্ট পড়েছে। যারা 24-এর জঙ্গি উত্থানের সরাসরি জঙ্গি, আত্মঘাতী জঙ্গি এবং তাদের সহযোগী জামাত হেফাজতের মধ্যে লুকানো,
শিবিরের মধ্যে লুকানো, যাদেরকে বট বলা হয়। এই বট এসে গালি দিয়েছে। বটের কমন গালি একটাই, যে তুই মোদির জারস সন্তান, হাসিনার জারস সন্তান, মোদি হাসিনার জারস সন্তান। বটের মোটামুটি বটগুলোর সব পোস্টেই দেখি যে এটা তাদের একটা কমন গালি। অর্থাৎ বটেরও কিন্তু গালি সীমিত হয়ে এসছে। আগে যে যত গালি গালা ছিল সেগুলা যখন মিথ্যা প্রমাণিত হয়ে গেছে, এখন বট বাহিনী শুধু ওই গালিটা দিয়ে যাচ্ছে, যেহেতু তারা গত 55 বছর বাংলাদেশের মানুষের মগজ ধোলাই করা সাকসেসফুল হয়েছিল, হিন্দু ঘৃণা ভারত বিদ্বেষ ছড়িয়ে দিতে সফল হয়েছিল, সেইটাকে এখনো ক্যাপিটালাইজ করছে এই বট বাহিনী। গালি, তুই মোদির জারস সন্তান, তুই হাসিনার জারস সন্তান, তুই মোদি হাসিনার জারস সন্তান, এবং এর সাথে আরো যত বেশি অশ্লীলতা প্রয়োগ করা যায়। এবং এইটাও কিন্তু বটদের যে আপনার যে সাইবার ক্রাইম যে ক্রিমিনাল গুলা আছে, ইলিয়াস, পিনাকি, এদেরও ইদানিং আর আমি খুব বেশি দেখি না, কারণ হলো যে এদের এত ক্রিয়েটিভ আইডিয়ার মধ্যে এখন বিরক্তিকর হয়ে গেছে। পিনাকি তো প্রতিদিনই ভিডিও করে মোরলেস, বাট যথেষ্ট বিরক্তিকর হয়ে গেছে। আগের কিন্তু সেই ধার আর তার নাই। তো বটের বাইরে কিছু নিরীহ ছেলে এসে কমেন্ট করেছে যে আল্লাহ আপনার বিচার করবে, এই 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 মাওলানা কোরআনের পাখিদের এইভাবে শুকরের মাংস হাতে ধরিয়ে দিলেন। ওই লোকগুলোকে আমি নিরীহই বলবো, কারণ ওগুলো তো সাধারণ ধর্মপ্রাণ মুসলমান তরুণ যুবক। কিন্তু এই যুবকরা কিন্তু এটা জানে না যে এই যে জঙ্গিদের যে বিশাল বাহিনী, এদের মধ্যে এরা অনেকেই কিন্তু নাস্তিক। বিশেষ করে আমি যতটা দেখি, আজহারি পুরোপুরি নাস্তিক। ও কিন্তু কোরআন, হাদিস, আল্লাহ, রসুল কিচ্ছুতে বিশ্বাস করে না। এগুলার মধ্যে যত ফাঁকি ঝুঁকি আছে সব আজহারি ধরে ফেলছে, কিন্তু ও বাণিজ্যটা করে যাচ্ছে, কারণ ও ব্যবসা কিন্তু ছাড়তে পারছে না। এবং এগুলো নিয়ে যারা খোঁজ খবর রাখেন, বাংলাদেশে অনেক মুফতি, মৌলবী মসজিদে মাদ্রাসায় নামাজ পড়ায়, কোরআন হাদিস পড়ায়, ওয়াজ করে, এদের মধ্যে হাজার হাজার কিন্তু ইদানিং নাস্তিক হয়ে গেছে। এবং এই নাস্তিকতার ওরা যে নাস্তিক হয়ে গেল, এটার দায়ও কিন্তু যারা জঙ্গিবাদ করছে তাদেরই আসলে দায়, কারণ জঙ্গিবাদটা তো আসলে একটা গোলমেলের জিনিস এবং এটার মধ্যে কোনো যুক্তি নাই। আর মাদ্রাসায় তো অনেক মেধাবী ছেলে মেয়ে পড়ে, তারা যখন দেখে যে এটা যুক্তিহীন, তারা অনেক বেশি কট্টর নাস্তিক হয়ে যায়। এখন আমরা তো পৃথিবীর সব মানুষকে কট্টর নাস্তিক বানাতে পারবো না, আর সেটার কোনো সমাধানও নয়। সমাধানটা হলো যে জঙ্গিবাদকে বাতিল করে দেয়া। যাই হোক, সেটা এক দীর্ঘ আলোচনা। কিন্তু এই যে ইউনুসের মাংসের দোকানে সবাই শুকরের মাংস কিনছে, এই ছবিটা 5 লাখ মানুষ, এবং এর মধ্যে 200-300 লোক তারা ক্রুদ্ধ হয়েছে ছবিটা দেখে। বাকি প্রায় 10,000 রিয়াকশনের মধ্যে সবাই অন্য রিয়াকশন দিয়েছে, অর্থাৎ লাভ, যাই হোক, তারা হেসেছে, আনন্দ পেয়েছে, অর্থাৎ তারা এটা পছন্দ করেছে। এর মানে হলো বাংলাদেশের মানুষ এই জঙ্গিবাদ প্রচারের মাধ্যমে 2024 সালের 5 আগস্ট বাংলাদেশের মুক্তিযুদ্ধে পরাজিত হওয়ার যেই প্রতিশোধটা তারা দ্বিতীয়বারের মতো গ্রহণ করলো। প্রথমবার সেই প্রতিশোধ গ্রহণ করেছিল 1975 সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যাকাণ্ডের মাধ্যমে। সেটার ব্যাপারে বাংলাদেশের একটা বড় সংখ্যক মানুষ কিন্তু এখন বুঝে ফেলেছে। কারণ হলো, দেখুন, এই যেখান থেকে এই ছবিটার আইডিয়াটা এসছে, যে সাম্প্রতিক অর্থাৎ নির্বাচনের 3 দিন আগে ইউনূস যে চুক্তি করে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশকে বিক্রি করে দিল, সেখানে সে শুকরের মাংস বাংলাদেশের পক্ষ থেকে কেনার বাধ্যবাধকতাও তৈরি করেছে। চিন্তা করুন, শেখ হাসিনার জামানায় কোনো চুক্তিতে সরকারি কাগজপত্রে শুকরের মাংস কেনার কথা থাকলে, এই যে মৌলবীগুলাকে শুকরের মাংস কিনাচ্ছি আমি এই ইউনূসের শুকরের মাংস দোকান থেকে, যেটা আপনারা এই ভিডিওটার থাম্বনেইলে দেখতে পাচ্ছেন, যদি এই মৌলবীগুলা কি করতো, যদি শেখ হাসিনার আমলে কোনো একটা চুক্তিতে
কোনো দেশের সাথে হোক, সেটা ভারতের সাথে হোক, আমেরিকার সাথে হোক, এই মৌলবীগুলা কি করত? এমনকি ধরেন বিএনপি, যাদের প্রতি এই মৌলবাদী গোষ্ঠীরা অনেক বেশি সহনশীল, এমনকি বিএনপিও যদি কোনো একটা চুক্তিতে শুকরের মাংসের কথা কেনার বাধ্যবাধকতা তৈরি করে, এই মৌলবীগুলা কি করতো? এখন তো আরো বেশি করতো, যেহেতু ওরা 24-এর জঙ্গি কোয়ালিশনের অভ্যন্তরীণ ক্ষমতার দ্বন্দ্বের মধ্যে আছে, বিএনপি, জামাত এবং অন্যান্যরা। সেই এই একই মৌলবীগুলা, যে মৌলবীগুলাকে আমি এই শুকরের মাংসের দোকানে মাংস কেনালাম, মামুনুল হক, কাজী ইব্রাহিম, আমির হামজা, তারপরে আজহারি, আহমদুল্লাহ, এই মৌলবীগুলা কি করতো তখন? কি বলতো? শেখ হাসিনা হলে তো এরা এরা 10 কোটি মানুষকে রাস্তায় নামিয়ে ফেলতো যে শুকরের মাংস খাওয়ায় এবার সব কাফের বানিয়ে দেয়া হচ্ছে। কিন্তু ইউনূস যে ওদেরকে বাংলাদেশের মানুষের জন্য শুকরের মাংস কেনার বাধ্যবাধকতা তৈরি করলো, মাংস আদৌ কত কেনা হবে সেটা পরের কথা। ইউনূসের বিরুদ্ধে তো কারো কোনো কথা নাই, তাই না? কোনো মৌলবী কেউ কি কোনো কথা বলছে? আপনারা শুনেছেন? না, শুনেননি। এই জিনিসটা একটু সবাই চিন্তা করবেন। চিন্তাটা কি জানেন? চিন্তাটা হলো যে এখানে আসলে বিজয়টা ইউনূসের, মৌলবীগুলার কিন্তু পরাজয়। এই মৌলবীদের ভবিষ্যতে বাংলাদেশে আর ভাত থাকবে না। কারণ হলো এই জিনিসগুলা নিয়ে যদি আমরা একটু জনসচেতনতা তৈরি করতে পারি, তারা যে ওয়াজ করে 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 বাংলাদেশটাকে ধ্বংস করে ফেললো, অর্থাৎ ওয়াজের মাধ্যমে আধা আধা কিছু বলে এবং তারপরে এই সভ্যতা বিরোধী, মানবতা বিরোধী ঘৃণা ছড়ানো, একের পর এক হিন্দু ঘৃণা, ভারত ঘৃণা ছড়ানো, এদের বাজার ভবিষ্যতে আমাদের যথেষ্ট দেশপ্রেমিক সরকার আসলে কমে যাবে না। কিন্তু ইউনূস কিন্তু দেখেন এত চালু, সে কিন্তু ঠিকই মৌলবীগুলাকে ব্যবহার করলো এবং মৌলবীরাও ব্যবহৃত হলো। কারণ হলো কি, ইউনূস তাদেরকে দেখিয়েছে যে ইউনূস চলে গেলে তারা রাষ্ট্রটা দখল করবে। এই জন্য ইউনূস কিন্তু জেল থেকে সব জঙ্গিদের ছেড়ে দিয়েছিল এবং ইউনূস ওদেরকে অনেক সুযোগ সুবিধা দিয়েছে। জঙ্গিদের, আহমদুল্লাহকে নিয়ে ইউনূস মিটিং করে, জঙ্গিরা খুব খুশি। এই জঙ্গিরা এই জঙ্গিরাই এক সময় আমি তারেক মনোয়ারকে এখানে আনি নাই, কারণ তারেক মনোয়ারের কয়েকটা ভিডিও দেখলাম ইদানিং, সে আবার একটু ডিফারেন্ট কথা বলছে। এই জঙ্গিরা বলছিল না যে সুদে ইউনূস সুদ খেয়ে কত হারাম কাজ করছে, আর সুদ খাওয়া তো মায়ের সাথে জেনা করা, এটা তো হাদিস। সেই ইউনূস ওদের যখন সুবিধা দিয়ে দিয়েছে, ওরা কিন্তু ইউনূস সম্পর্কে নিশ্চুপ এবং শুকরের মাংস আমদানি পর্যন্ত করে ফেলতেছে ইউনূস, তারপরও নিশ্চুপ। এর কারণ হলো জঙ্গিরা রাষ্ট্র ক্ষমতাটা চায় যে কোনো ভাবে, আর যে রাষ্ট্র ক্ষমতা চায় না সে তার অর্থনৈতিক অবস্থাটা আপনার সমৃদ্ধ রাখতে চায় ওয়াজ করে। আপনি যদি জঙ্গিদের এই স্বার্থগুলো আপনি রক্ষা করেন, অর্থাৎ জঙ্গিদের যদি আপনি রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসেন, বা জঙ্গির ওয়াজ করার যে স্বার্থ, যে অর্থ রোজগারের স্বার্থ, সেটাকে যদি আপনি মেনটেন করেন, আপনি একটা জঙ্গিকে দিয়ে যে কোনো কাজ করাতে পারবেন। আপনার কষ্ট লাগবে এই কথা শুনতে, আমি বলতেছি আপনি এই জঙ্গিগুলাকে দিয়ে কাজী ইব্রাহিম, আহমদুল্লাহ, আমির হামজা, তারপরে আপনার মামুনুল হক, এদেরকে দিয়ে আপনি যে কোনো গুনার কাজ করাতে পারবেন এবং সেই গুনাহটাকে ওরা জায়েজ হিসাবে আপনাকে যে বলে দিবে যে এটা জায়েজ। আপনি এই জঙ্গিগুলাকে দিয়ে তাদের মায়ের সাথে বিয়ে দিতে পারবেন, তাদের মেয়ের সাথে বিয়ে দিতে পারবেন এবং তারা ফতোয়া দিবে যে আমার মাকে বিয়ে করা জায়েজ, আমার মেয়েকে বিয়ে করা জায়েজ, কত বছরে জায়েজ, ওরা ডিটেলস দিবে মানুষকে মানে ইয়ে করার জন্য। যদি আপনি জঙ্গিদের এই দুইটা জিনিস আপনি রক্ষা করেন, যার সংঘবদ্ধভাবে রাষ্ট্র ক্ষমতা যে দখল করতে চায় তাকে যদি আপনি রাষ্ট্র ক্ষমতায় আসতে যদি সহায়তা করেন, আর যে জঙ্গি রাষ্ট্র ক্ষমতা না চাইলেও যে শুধু ওয়াজ করে বড় লোক থাকতে চায়, ধনী হতে চায়, তার সেই চাহিদা যদি আপনি পূরণ করেন, আপনি একটা জঙ্গিকে দিয়ে যা খুশি তাই আপনি বলাতে পারবেন। এটা আপনার মনে কষ্ট লাগলেও কিন্তু একটু চিন্তা করে দেখবেন, জিনিসটা সত্য। এইটাই ইউনূস জানতো। জেনে ইউনূস যেহেতু সে সুযোগ পেয়ে গেছে, শেখ হাসিনা রেখে যাওয়া টাকা পয়সা সব ঘায়েল করার জন্য উঠে পড়ে লাগছে, সে জঙ্গিদের ওই সুযোগটা করে দিয়েছে। আর তাছাড়া ওরা তো জঙ্গি হয়ে কিন্তু ক্ষমতায় এসছে। জঙ্গিরা যে এইভাবে ব্যবহৃত হয় এটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র জানে।
সেই জন্য আপনারা ওই কমন পারসেপশনটা দেখবেন যে জঙ্গিবাদ হলো মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি। কথাটা কিন্তু জটিল হলেও, মানে কথাটা সহজ হলেও জটিলভাবে বিভিন্নভাবে কথাটা সত্যি। দেখুন, বিন লাদেনকে দিয়ে ইয়ে কি করলো মার্কিন যুক্তরাষ্ট্র, তো প্রথমে বিন লাদেন এই ধরনের জঙ্গিগুলাকে পাকিস্তানে অ্যাকুমুলেট করলো, পাকিস্তান তৈরি করলো, বিভিন্ন দেশে মুসলমান দেশ থেকে জঙ্গি বাংলাদেশ থেকেও গিয়েছে, এই জঙ্গিগুলাকে নগদ টাকায় আমেরিকা খরিদ করলো, করে ওদেরকে অস্ত্রপাতি দিয়ে আপনার আফগানিস্তানে যুদ্ধ করালো, যুদ্ধ করিয়ে সোভিয়েতকে হটালো আফগানিস্তান থেকে। তারপরে জঙ্গিদের সাথে আমেরিকানদের মিলে না, এখন তারপরে জঙ্গিরা ওইটা বুঝে গিয়ে লাদেন একটু কামড় দিতে চেয়েছে, আপনার টুইন টাওয়ার ধ্বংস করে দিয়েছে, 2,500-3,000 লোক মেরে ফেলেছে। তখন আবার ধরে 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 আমেরিকানরা কিন্তু এই জঙ্গিগুলাকে খুন করে ফেলেছে, লাদেন টাদেন সহ অনেক বড় বড় জঙ্গিকে। আবার কিন্তু বাংলাদেশের 24-এর জঙ্গি উত্থানের এই জঙ্গিগুলাকে কিন্তু আমেরিকায় আবার টাকা পয়সা দিয়েছে, এবং তারা কত ফিল্ডে টাকা পয়সা দিয়েছে দেখেন। বাংলাদেশ তো সিনেমা নাটকের সবাই জঙ্গি, এখন দেখি আশফাক নিপুণ নামে একটা জঙ্গি এখন ওইখানে কাজ করে যাচ্ছে গোপনে। তারা ওই যে ফারুকি জঙ্গিকে জামাত দীর্ঘদিন ধরে তৈরি করেছে, সেটা বিশাল আলোচনা, সেটাও আমি হয়তো একটা ভিডিওতে আলোচনা করব। কিন্তু এখানে আমি যেটা বলতে এসেছি দেখেন, সেটা হলো যে জঙ্গিকে দিয়ে আপনি যা ইচ্ছা তা করাইতে পারেন, জঙ্গিকে দিয়ে যা ইচ্ছা তা বলাতে পারেন। জঙ্গি তার সুবিধা মতো, ধরেন শুকরের মাংসর কথা শুনলে সারা বাংলাদেশকে আপনার মগজ ধোলাইকৃত বাঙালিদের রাস্তায় নামিয়ে দিতে পারে। আবার আপনার ইউনুস যখন এই শুকরের মাংস কেনার বাধ্যবাধকতা তৈরি করলো, জঙ্গি তখন আবার চুপ মেরে গেছে। এটাও কিন্তু ফর দ্য টাইম বিং, মানুষের একটু বিস্তৃতির সুযোগ নিয়ে, একটু ইয়ে নিয়ে জঙ্গিরা কিন্তু এটা নিয়ে আবার লাভ দিবে। কাজী ইব্রাহিম বলেছে না, কাজী ইব্রাহিম এক সময় ইউনুসের সুদ খাওয়ার সমালোচনা করেছে, পরে কাজী ইব্রাহিম বলেছে না ইউনুসের বিরুদ্ধে লড়াই করা হারাম। ইউনুস নবীরা যেভাবে ক্ষমতায় আসে সেইভাবে ক্ষমতায় এসছে, অর্থাৎ নবুয়তের পথে ইউনুস ক্ষমতায় এসছে, নবুয়তের পথে ইউনুস ক্ষমতায় এসে আবার আমেরিকান শুকর বাংলাদেশের জন্য কেনার বাধ্যবাধকতা তৈরি করছে। এখন কাজী ইব্রাহিম তো বানাচ্ছে, ওর নিজ পরের কি সূত্রটা বানাবে, কিভাবে সেইটা পরিবেশন করলে বাংলাদেশের এই অবুঝ হ্যাঁ শিশু তুল্য এই শিক্ষিত অশিক্ষিত নিরীহ মানুষগুলা ওর কথা আবার মনোযোগ দিয়ে শুনবে, ওর পেছনে দাঁড়িয়ে নামাজ পড়বে। হ্যাঁ, এটুকুলা কি বলবো। মোট কথা হলো, যেটা বলছি সেটা হলো জঙ্গিরা যে দুটা জিনিস চায়, এই দুটা জিনিস আপনি যদি তার রক্ষা করেন, রাষ্ট্র ক্ষমতা গ্রহণ, যেমন জামাত হেফাজত এদের, কিংবা শুধু ওয়াজ করে বড় লোক থাকা, ধরেন আহমদুল্লাহ কিংবা কাজী আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, এদের এই চাহিদা আপনি পূরণ করেন, এদের ভিতর থেকে আপনি যে কোনো হাদিস, নতুন হাদিস বের করতে পারবেন, এবং সেই হাদিস যত এক্সট্রিমে আপনি যান, আমি একটা এক্সট্রিম উদাহরণ দিলাম না, আপনি জঙ্গিকেই একমাত্র তার মায়ের সাথে বিয়ে দিতে পারবেন বা তার মেয়ের সাথে বিয়ে দিতে পারবেন, এবং সে তার অনুকূলে হাদিস আপনাকে রচনা করে শুনিয়ে দিবে। এইটা একমাত্র জঙ্গি আর অর্থাৎ জঙ্গি ধর্মে এটা সম্ভব, পৃথিবীর আর কোনো ধর্মে কিন্তু এতটা আপনার এক্সট্রিমে যাওয়া সম্ভব নয়। এই জন্য জঙ্গিবাদটাই এক্সট্রিম, খুন করে ফেলতে চায় আপনার বিশ্বাসের সাথে না মিললে। আপনারা ছোট ছোট জিনিসগুলা দেখেন যে, এবং সবচেয়ে সৎ জঙ্গি যেটা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, ও ছবি তোলে না, ভিডিও ওঠে না ওর, এগুলো তো হারাম ইসলামের দৃষ্টিতে, তাই না? সে তো ওইখানে কিন্তু কম্প্রোমাইজ করে ফেলেছে, অর্থাৎ জঙ্গির অর্থনৈতিক স্বার্থের জায়গায় সে কম্প্রোমাইজ করে। ফলে জঙ্গিবাদকে পরাজিত করতে চাইলে আপনাকে জঙ্গির এই যে ধর্মটা, এইটা কিন্তু আপনাকে কাজে লাগাতে হবে। যাই হোক, যে কথা বলে শেষ করব সেটা হলো, আমাদের যেটা হয়ে গেছে 2024-এ জঙ্গি উত্থানের ফলে যে ক্ষতি হয়ে গেছে, বাংলাদেশ যেভাবে ধ্বংস হয়ে গেছে 2 বছরের মধ্যে, এটার যে আর শেখ হাসিনা এবং আওয়ামী লীগ ছাড়া এটার যে আর কোনোভাবে উঠে দাঁড়ানোর কোনো সুযোগ নাই, এটা তো আপনারা অনেকেই বুঝে গেছেন। যারা বুঝেননি তাদের জন্য আমার ভিডিও চলতে থাকবে, তো আপনারা দেখতে থাকুন, এবং আমরা নতুন নতুন ইনসাইট আপনাদের জন্য গ্রো করব, যাতে বাংলাদেশ সত্যি একদিন উঠে দাঁড়াতে পারে, আবার বাংলাদেশ প্রগতির পথে, গণতন্ত্রের পথে, অর্থনৈতিক সমৃদ্ধির পথে আসতে পারে। কারণ এই চেষ্টাটা তো আমাদের করতে হবে, জঙ্গিদের কারণে হোক, পাকিস্তানি সেকুলারদের কারণে হোক, যারা 24-এ জঙ্গি উত্থান ঘটিয়েছে, এদের সবার কারণেই তো এটা হয়েছে। কিন্তু দেশটাকে তো বাঁচাতে হবে, কারণ যারা গরিব হচ্ছে এটা তো বাংলাদেশের সাধারণ মানুষ, জঙ্গিরা তো এত তাড়াতাড়ি গরিব হচ্ছে না। এবং
সুবিধা হয়ে গেছে কি 24-এ যেহেতু বাংলাদেশের এই শত্রুটা, যে শত্রুটা জঙ্গি মৌলবাদ, আবার একই সাথে বাংলাদেশে 1971 সালের মুক্তিযুদ্ধেরও শত্রু, এই যে ডাবল শত্রু, এইটাকে পরাজিত করার জন্য বাংলাদেশ যে একমত হবে অচিরেই, তাতে কিন্তু আমার কোনো সন্দেহ নাই। এই যে বাংলাদেশ, আজকের বাংলাদেশ, আমরা মধ্যবয়সী মানুষ, যারা প্রাচীন মানুষ, তাদের পর এই দেশ, এই সমাজ, এই রাষ্ট্র এই জেনজিদেরই হবে। এই জেনজিরা এই দেশটার একদিন পূর্ণাঙ্গ রূপে শাসনভার পাবে। এই দেশের অধিকার, এ দেশের দায়িত্ব, এ দেশকে উন্নত করা অথবা ধ্বংস করা তাদের হাতেই কিছুদিন পর ন্যস্ত হবে। তাই তাদের বুদ্ধিমত্তা, তাদের চিন্তা, তাদের শিক্ষা, তাদের দেশপ্রেম এবং তাদের সমকালীন চিন্তা, যেই কোনো ঘটনার পিছনের ঘটনা জানার উপরে, তাদের এই বুদ্ধিমত্তার উপরে এই দেশটার ভবিষ্যৎ নির্ভর করে। আপনারা যদি একটু খেয়াল করে দেখেন, 500, 700, 800, 900, 1000, 1500 যেই পরিমাণ মানুষের মারা যাওয়া থাকুক, প্রত্যেকটা মৃত্যুই কিন্তু দুঃখের এবং দুঃখজনক। কোনো মৃত্যুকেই আমরা অ্যাকসেপ্ট করি না, অপমৃত্যুকে আমরা অ্যাকসেপ্ট করি না। মৃত্যু হবে সব মানুষের, আমার, আপনার, আমাদের সকলের, কিন্তু অপমৃত্যু আমরা পছন্দ করি না, বিশ্বাস করি না। কোনো একটি ডেমোক্রেটিক সোসাইটিতে মানুষের অধিকারের জন্য, মানুষের মত প্রকাশের জন্য কারো জীবন যাবে, সেটা আমরা চাই না। কিন্তু এইরকম ঘটনা বাংলাদেশে ঘটেছে। এখন দায়টি কার সেটার নিরূপণের ব্যাপার, কিন্তু ঘটনাটি যে ঘটেছে আমার দেশে, আমার বাংলাদেশে, সেটা দুঃখজনক। এখন প্রশ্নটি হচ্ছে, এই যে আমাদের কিশোররা, আমাদের তরুণরা, আমাদের যুবকরা, বিশ্ববিদ্যালয়, কলেজ, ইভেন কখনো কখনো স্কুলের উচ্চ শ্রেণীর ছাত্ররা এই যে আন্দোলনে গেল, তাদের আন্দোলনের পিছনে যাওয়ার পিছনে মূল উদ্দেশ্যটা ছিল যে একটা সরকার দীর্ঘদিন থেকে শাসন করছে, হয়তো অন্য কোনো সরকার আসলে আরও ভালো কিছু হবে, সমাজ আরও বদলে যাবে, সমাজ আরও উন্নতি হবে, আলোকিত হবে সমাজ, বিদ্যুতের অভাব থাকবে না, বাতের অভাব থাকবে না, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা সব কিছুই উন্নত হবে, অর্থাৎ সমাজ উন্নততর শ্রেণীতে চলে যাবে। এই আশায় তারা আন্দোলনে নেমেছে। এখন যারা আন্দোলন করেছে আর যারা নেতৃত্বের অগ্রভাগে ছিল, তাদের দুইজনের মধ্যে পার্থক্য দেখেন। যারা আন্দোলন করেছে তাদের এখন চাকরি নেই, যারা আন্দোলন করেছে তাদেরও অনেকের পেটে খাবারও নেই। যারা আন্দোলন করেছে তারা এই সমাজ থেকে, এই রাষ্ট্র থেকে কিছুই পায়নি, এবং যারা তাদেরকে নেতৃত্ব দিয়েছে তারা অনেকে এমপি হয়েছে, কেউ কেউ মন্ত্রী হয়েছে, কেউ কেউ দামি গাড়ি চালায়, কারো কারো পেট ফুলে মোটা হয়ে গেছে, শরীর ফুলে মোটা হয়ে গেছে, কেউ কেউ শুয়োরের মতো বড় হয়ে গেছে। কিভাবে? হারাম খেয়ে। শুয়োরের জন্য বলছি যে হারাম খেয়ে তারা শুয়োরের মতো মোটা হয়ে গেছে। এখন বিষয়টা খেয়াল করে দেখেন, এই তরুণ কোমলমতি ছাত্রদের মাথায় লবণ রেখে স্বাদ মিঠালো কারা? ডক্টর ইউনূস ছিল এই তরুণ ছাত্রদের পছন্দের প্রথম পছন্দ, যে তিনি নোবেল পেয়েছেন, বিশ্বজয় করেছেন, তিনি যদি বাংলাদেশের ক্ষমতায় আসেন দেশটা উল্টিয়ে ফেলবে। তিনি কিন্তু 2024 সালের পর এসেই বক্তৃতা দিয়েছিলেন, আজকেই আমাদের কাছে লক্ষ লক্ষ দরখাস্ত, অসংখ্য মানুষ লাইন দিয়ে আছে, কতজন দিতে পারবেন? তারপর বলছে আগামী বছর হাত জোর করে আসবে। আমাদের তরুণরা তো আকাশে উঠে গিয়েছিল, ভেবেছিল সত্যিই তো ডক্টর ইউনূসকে আমরা ক্ষমতায় এনে এই দেশকে তো একটা স্বর্গে পরিণত করছি, কোনো বেকার ছেলে থাকবে না দেশে, সবার চাকরি থাকবে, শুধু দেশে নয় বিদেশের দরজা অবারিত হয়ে যাবে, এই আশাটি কিন্তু তাদের ছিল। কিন্তু পরবর্তীতে দেখা গেল বিদেশে যাওয়া তো দূরের কথা, যারা আছে তাদেরকেই আস্তে আস্তে বিভিন্ন দেশে পাঠাতে শুরু করলো। খেয়াল করে দেখেন, তাহলে আপনারা যে আশা করে এই তরুণরা, এই জেনজিরা, এই নবীনরা, এই কাছারা সংগ্রাম করেছে বা আন্দোলন করেছে, শেখ হাসিনার বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে দাঁড়িয়েছে, তারা কি আসলে এই ইউনূসের কাছ থেকে সত্যিকারে কিছু পেয়েছে? পায়নি। বরং শেখ হাসিনা 10 বছরে যে পরিমাণ ঋণ নিয়েছে, ডক্টর ইউনূস অভ্যন্তরীণ
এই ব্যাংকগুলা থেকে 1 বছরে তার চেয়ে বেশি ঋণ নিয়েছে এবং ডক্টর ইউনূসের সময়ে প্রায় 10 লক্ষ মানুষ দরিদ্র সীমার নিচে নেমে গেছে। আপনারা জানেন বাংলাদেশ পৃথিবীতে গত 20 বছর থেকে চ্যাম্পিয়ন কিসের জন্য? টিকাদান কর্মসূচি। হাম, পোলিও, ডিপথেরিয়া, হুপিং কাশি, এইরকম যেই সব রোগ আমাদের দেশে বাচ্চাদের হতো, এই সব রোগের মানে টিকাদানে বাংলাদেশ পুরো ওয়ার্ল্ডে চ্যাম্পিয়ন হয়েছে এবং জাতিসংঘ থেকে দুইবার পুরস্কার পেয়েছে। সর্বশেষ মনে হয় 22 সালে পেয়েছে। তাহলে খেয়াল করে দেখেন, সেই দেশে ডক্টর ইউনূসের 18 মাস সময়ে কোনো শিশুকে টিকা দেওয়া হয়নি, যার ফলে এই জেনজিদের ভাই, তাদের বোন, ভাতিজা, ভাগ্নি, সন্তান আজকে টিকা না দেওয়ার কারণে মারা যাচ্ছে হাম রোগে। খেয়াল করে দেখেন, হাম কিন্তু প্রতিরোধযোগ্য যদি টিকা দেওয়া যায় জন্মের 1 থেকে 15 মাসের মধ্যে। এখন এই যে হামের টিকা দেওয়া হলো না, বাংলাদেশের কোনো মানুষকে বললে এটা বিশ্বাস করবে না যে শেখ হাসিনার নেগলিজেন্স আছে এখানে। কারণ শেখ হাসিনা অন্তত টিকা দানের ক্ষেত্রে বিশ্ব চ্যাম্পিয়ন ছিলেন। খেয়াল করে দেখেন, আপনারা যারা জেনজি, আপনারা যারা বিশ্বাস করেছিলেন এই ইউনূস, তিনি কিন্তু আপনাদের সাথে প্রতারণা করেছে। দেখেন, আপনাদের সাথে প্রতারণার আরেকটি নমুনা দেখেন। আসিফ নজরুল টেলিভিশনে এসে বলেছিল, মিডিয়াতে এসে বলেছিল যে 26 লক্ষ ভারতীয় বাংলাদেশে কাজ করে, অথচ বাংলাদেশের লক্ষ লক্ষ সন্তান বেকার। আজকে আপনি একটু সেই দিন এবং আজকের দিনের সাথে মিলিয়ে দেখেন। তারপর খালেদ মহিউদ্দিন যখন তাকে জিজ্ঞেস করেছিল দায়িত্ব নেওয়ার পর যে আপনি তো বললেন 26 লক্ষ মানুষ ভারতীয় বাংলাদেশে কাজ করে, এখন তারা কোথায়? তিনি বললেন কি, এটা তো আমি দায়িত্ব নেওয়ার আগে বলেছি। তার মানে দায়িত্ব নেওয়ার আগে মিথ্যা বলা যাবে, দায়িত্ব নেওয়ার পরে অন্য মিথ্যা বলতে হবে। এটা তো তার মানে একজন ভারতীয় নাগরিককেও বাংলাদেশ থেকে ডিপোর্ট করা, ভিসা বাতিল করা আমরা দেখিনি। তার মানে এটা কি দাঁড়ালো? আপনাদেরকে ইগনাইট করার জন্য আপনাদের যে কাঁচা মন, তরুণ মন, মিথ্যা দিয়ে হলেও আপনাদেরকে রাস্তায় নামানোর জন্য এই মিথ্যা কথাগুলো বলা হয়েছে। এখন দেখা যাচ্ছে যখন তেল নেই, আমরা তেল আনতে হচ্ছে ওই ভারত থেকে। খেয়াল করে দেখেন। তারপরে আসেন জেনজিদের জন্য এই ভিডিওটা করার কথা বলছি এই কারণেই যে তাদের এই বিষয়গুলো জানা দরকার। আমার কথা আপনাদেরকে বিশ্বাস করতে বলছি না, আপনারা এই জিনিসগুলোকে ডাবল চেক করুন। বিভিন্ন সোর্সে এখন ইনফরমেশনগুলো পাওয়া যায়। খেয়াল করে দেখেন, ইরানের সাথে যখন আমেরিকার যুদ্ধ লাগে, তখন হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার কারণে পুরো বিশ্বে তেলের দাম বেড়ে যায়। আমাদের দেশেও বেড়ে যাবে, তেলের ক্রাইসিস হবে, এটা স্বাভাবিক। কিন্তু বিকল্প 2টি উৎস আমাদের রয়েছে। একটি উৎস হচ্ছে চায়না, একটি উৎস হচ্ছে রাশিয়া, আরেকটি উৎস হচ্ছে ইরান। ইরানের কাছ থেকে তেল কিনলে সেই তেল আনতে বাংলাদেশি জাহাজকে ইরান বন্ধ করবে না। কিন্তু ইরান থেকে বা রাশিয়া থেকে তেল কিনতে হলে আমেরিকার অনুমোদন লাগবে। এই অনুমোদনটা কেন লাগবে? আপনি 1971 সালে রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছেন, আপনার পূর্বপুরুষেরা এই দেশ স্বাধীন করেছে। এই দেশ অন্য দেশের সাথে একটা চুক্তি করতে আমেরিকার অনুমোদন কেন লাগবে? কারণ এই জন্য লাগবে যে ডক্টর ইউনূস আপনাদেরকে সুন্দর সুন্দর কথা বলেছিল, তিনি ক্ষমতার থেকে যাওয়ার মাত্র 3 দিন আগে তিনি আমেরিকার সাথে একটি চুক্তি করেছিলেন। সেই চুক্তিতে কথা আছে, যেই সব রাষ্ট্র আমেরিকার শত্রু রাষ্ট্র অথবা আমেরিকা যেই সব রাষ্ট্রের সাথে মানে বাণিজ্য করতে নিষেধ করে, সেই রকম কোনো রাষ্ট্রের সাথে আপনি চুক্তি করতে পারবেন না। খেয়াল করে দেখেন, এই দুরবস্থায় 1 মাস পরে রাশিয়া থেকে তেল কেনার অনুমতি এসছে, কিন্তু ইরান থেকে কেনার অনুমতি আসে নাই। তার মানে হচ্ছে যেই সার্বভৌমত্ব, যে স্বাধীনতা আমাদের 30 লক্ষ মানুষ জীবন দিয়ে, 2.5 লক্ষ নারী ইজ্জত দিয়ে, এই 7.5 কোটি মানুষ তার কষ্ট দিয়ে, শ্রম দিয়ে যে স্বাধীনতা অর্জন করেছে, সেই স্বাধীনতাটি ডক্টর ইউনূস আমেরিকার কাছে বিক্রি করে দিয়েছে। সত্যটা কি? আপনি খেয়াল করে দেখেন যে আপনাকে অনুমোদন নিতে হবে। আরো একটি চুক্তির আরো একটি ধারা দেখেন যে আমেরিকা থেকে 14টি বোয়িং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে কিনতে হবে, নতুন বিমান। বাংলাদেশ কিন্তু এই 14টি বিমান যদি
আমেরিকা থেকে না কিনে ফ্রান্স থেকে কিনতো, বাংলাদেশ কয়েক বিলিয়ন টাকা সাশ্রয় করতে পারত। কারণ ফ্রান্স এবং আমেরিকার মূল্যের পার্থক্য অনেক আকাশ পাতাল। শেখ হাসিনার সাথে কিন্তু ফ্রান্সের কত হয়েছিল, এবং তিনি ইমানুয়েল ম্যাক্রনকে বাংলাদেশের দাওয়াত দিয়ে নিয়ে গিয়েছিলেন, এটা নিয়ে আলাপ আলোচনাও হয়েছিল, কিন্তু কোনো চুক্তি হয়নি। আর এখন তিনি অলরেডি চুক্তি করেছেন আমেরিকার সাথে যে কিনতে হবে। তারপর আপনাকে গম কিনতে হবে আমেরিকা থেকে। আপনি খেয়াল করে দেখেন 27,000 কিলোমিটার দূরে বাংলাদেশ থেকে আমেরিকা। আমেরিকা থেকে একটা শিপ বাংলাদেশে আসতে 1 মাসও আসতে পারে না। আর আমরা যে গম ভিয়েতনাম, ইন্ডিয়া এবং চায়না, আপনি যদি দেখেন যে পৃথিবীর গম উৎপাদনকারী দেশের দিক থেকে চায়না, তারপরে ইউক্রেন, ইন্ডিয়া, এই অঞ্চলটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধ অঞ্চল। অথচ আপনাকে এখন গম কিনতে হবে আমেরিকা থেকে। শুধু আসার যে ভাড়া, সেই ভাড়া দিলেও বাংলাদেশের মানুষ অ্যাফোর্ড করতে পারবে না। এবং বলা হচ্ছে যে আমেরিকা থেকে এটা সার্টেন পরিমাণের পণ্য প্রতি বছর আপনাকে 6 বিলিয়নের পণ্য আপনাকে প্রতি বছর কিনতে হবে। খেয়াল করে দেখেন, বাংলাদেশ গরিব মানুষের দেশ, মধ্যম আয়ের মানুষের দেশ। আমেরিকার শ্রমিকের দাম বেশি, যার কারণে সেখানকার উৎপাদিত প্রোডাক্টের দামও বেশি। আমরা এখন আমেরিকার কাছ থেকে সেটা কিনতে বাধ্য। তার মানে আপনি কি পেলেন? এই যে আপনাদের জীবন দিলেন, আপনারা শ্রম দিলেন, এক্সপেকটেশন নিয়ে রাস্তায় নামলেন, বিনিময়ে কি পেলেন? বিনিময়ে পেলেন একটি গোলামি চুক্তি। আপনার বাবা যখন ছোট ছিল, বা আপনার বাবা যখন তরুণ ছিল, আপনি যখন জন্মগ্রহণ করেননি, আমরা তখন ছোট, অর্থাৎ জেনজিদেরকে বলছি, তখন থেকে আমরা শুনে এসেছি যে ইন্ডিয়ার সাথে আমাদের বহু গোলামি চুক্তি আছে। এই সরকার আসার পর সাংবাদিকেরা বারবার বলেছে 2-1টা গোলামি চুক্তির আপনি উদাহরণ দেন, অথবা 2-1টি প্রকাশ করেন, কিন্তু তারা কোনো চুক্তি খুঁজে পায়নি, আমরাও খুঁজে পাইনি। কিন্তু জন্মবধি আমরা শুনে এসেছি। এখন শুনছি ভারত বাংলাদেশের পোর্ট, মানে ভারতের পোর্ট বন্ধ করা, মানে ব্যবহার করা বন্ধ করে দিয়েছে। এর ফলে আমরা প্রতি বছর নাকি 6 বিলিয়ন লস করতেছি। তার মানে আমাদের যে আন্তর্জাতিক বাণিজ্য, এটা শুধু আমাদের চট্টগ্রাম পোর্ট দিয়ে আর বিমানবন্দর দিয়ে হতো না। অনেক সময় কুইকলি আমরা হলদিয়া বন্দর এবং দমদম এয়ারপোর্ট সহ অনেকগুলা বন্দর এবং বিমানবন্দর ব্যবহার করতাম, যেটা দিয়ে প্রতি বছর আমাদের 6 বিলিয়ন ট্রেড হতো। এখন সেটা আর হচ্ছে না, কারণ ইন্ডিয়া আমাদেরকে আর সেই সুযোগ দিচ্ছে না। এখন খেয়াল করে দেখেন ডক্টর ইউনূস আরও কি করলো। বাংলাদেশে এসে আপনারা যারা সংগ্রাম করেছেন অসাম্প্রদায়িক চেতনার একটি সেকুলার বাংলাদেশের জন্য, মানুষের যে স্বপ্ন ছিল, আপনারা যে আধুনিক বিশ্বে হতে চেয়েছিলেন, সেই আধুনিক বিশ্বে বিএনপির আমলে এবং আওয়ামী লীগের আমলে যতগুলো জঙ্গির সাজা হয়েছে, সবগুলো জঙ্গিকে ছেড়ে দিয়েছে। এখন এই জঙ্গিরা অনেকেই বিমান বাহিনী, আর্মি এবং পুলিশের দখল নিচ্ছে, থানা লুট করে অস্ত্রগুলো নিয়ে গেছে। এখন এই সমাজ এখন বিরাট একটা চ্যালেঞ্জের মুখে পড়েছে। তার মানেটা এখন আপনারা খেয়াল করে দেখেন যে আপনাদের প্রত্যেকটা জায়গায় আপনাদের যে এক্সপেকটেশন, সেই এক্সপেকটেশনের জায়গায় কুঠারাঘাত করেছে ডক্টর ইউনূস গং, এবং তাদের পিছনে ছিল আমেরিকান স্বার্থ। আমেরিকারা টাকা দিয়েছে, আপনারা তো মাঠে নেমে এসছেন পরিবর্তনের জন্য, কিন্তু আপনাদেরকে যারা ঘুরিয়েছে, ছড়িয়েছে, তারা কিন্তু টাকা পয়সা নিয়েই নেমেছে। তাদের এখন দামি দামি গাড়ি, তাদের এখন বাড়ি, কোটি কোটি টাকা পড়ে আছে আমেরিকাতে ওই ক্রিপ্টোকারেন্সিতে, এবং তাদের শরীর মোটা হয়ে গেছে, জামার রং পরিবর্তন করা হয়েছে। কদিন আগেও যারা এই মানে হলের ডালে জীবন শেষ, আমরা ছোটবেলায় একটা গান শুনতাম যে হায় নিঠুর পরিবেশ, হলের ডালে জীবন শেষ, এর চাইতে ফাঁসকস পড়া ভালো, এই নিঠুর মানে এ কেমন অভিশাপ বলো, লেখাপড়া শেষ করে বেকারত্বে ঢুকে মরা, এ কেমন অভিশাপ বলো। এখন এই অভিশাপ থেকে মুক্তি পায়া তাদের জীবন বদলে গেছে, কিন্তু আপনি যে তিমিরে ছিলেন সেখানেই আপনি থাকবেন, সেটাই আপনার ঠিকানা। কারণ আপনি কবিতা শুনতে জানেননি, আপনি সমুদ্রের গর্জন শুনবেন। শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে আমার আপনার যে কারোই মানে রোষ থাকতে পারে, আমাদের গ্রিভেন্স থাকতে পারে, কিন্তু দেশ বিক্রি করে দিয়ে আপনারা যেভাবে ডক্টর ইউনূসকে নিয়ে এসেছিলেন, আজকে বাংলাদেশটাকে আফগানিস্তান বানানোর খুব কাছাকাছি নিয়ে গেছে। এবং যদি বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান হয়, আফগানিস্তানের মতো অবস্থা হয়,
তখন আমেরিকা আইসা এই ডেন্সলি পপুলেটেড কান্ট্রিতে দখল নেবে। দখল নিয়ে এই দক্ষিণ পূর্ব এশিয়াতে, আফগানিস্তান তো দখল নিয়েছিল তারা, আফগানিস্তানের মানুষের জীবন কি আমেরিকার মতো হয়েছে? হয়নি, হবে না। এবং এই বাঙালির জীবনে আরো কষ্ট আছে। আপনারা দেখবেন। এই অংশটি আজকে এখানে শেষ করছি। বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীগুলোর কাছে এখন এক আতঙ্কের নাম পাকিস্তানি তালেবান নামে পরিচিত সশস্ত্র গোষ্ঠী তেহরিকি তালেবান পাকিস্তান বা টিটিপি। টিটিপির আস্তানা চট্টগ্রামের বিমান বাহিনী ঘাঁটি থেকে নিখোঁজ একজন ওয়ারেন্ট অফিসারের সন্ধান পাওয়ার পর থেকে বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। এমন তথ্যের পর বিমান বাহিনীর ভেতরে উগ্রবাদী সংশ্লিষ্টতা খতিয়ে দেখতে গিয়ে শুধু বিমানই নয়, সেনা, নৌ এবং সবশেষ পুলিশ বাহিনীতেও টিটিপির সাথে জড়িত আছে এমন সন্দেহভাজন সদস্যের খোঁজ পেয়েছে সংশ্লিষ্ট বাহিনীগুলোর গোয়েন্দারা। আর তাতে বাহিনীগুলোতে শুরু হয়েছে শুদ্ধি অভিযান। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে বাহিনীগুলোতে টিটিপির সাথে সংশ্লিষ্ট আছেন এমন 40 থেকে 50 জন সন্দেহভাজনের বিরুদ্ধে প্রাথমিকভাবে তদন্ত চলছে। তবে বাহিনীগুলোতে অভিযান চালালেও তেহরিকি তালেবান পাকিস্তান টিটিপির জন্য যেসব বেসামরিক নাগরিক বাংলাদেশ থেকে সদস্য সংগ্রহ করত তারা ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে, আর তাতে বাড়ছে জঙ্গি হামলার আশঙ্কা। সেই কারণে দেশের 8টি বিমানবন্দর সহ প্রায় সবগুলো কি পয়েন্ট ইনস্টলেশন বা কেপিআই স্থাপনার নিরাপত্তা জোরদারে উচ্চ মাত্রার সতর্কতা জারি করা হয়েছে। পুলিশের বিশেষ শাখার একাধিক সূত্র নিশ্চিত করেছে 4 ক্যাটাগরির কেপিআই স্থাপনার মধ্যে প্রথম 2 ধরনের স্থাপনাগুলোতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের জারি করার নির্দেশ এসেছে। প্রশ্ন হলো, এমন সতর্কতা জারি আর জঙ্গি হামলা কিংবা জঙ্গিদের তৎপরতা হঠাৎ করে দেখা যাচ্ছে কেন? বিএনপি সরকার ক্ষমতায় আসার 2 মাসের মধ্যে কি এমন হলো যে জঙ্গিদের তৎপরতা বেড়েছে বলা হচ্ছে? পুলিশ ও একাধিক বাহিনীর গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা বলছেন দেশের প্রায় সবগুলো বাহিনীতে জঙ্গিদের এমন তৎপরতা হঠাৎ করে বাড়েনি, বরং বিগত অন্তর্বর্তী সরকারকে গত বছরের জুলাই মাসে একটি বিদেশি দেশের রাষ্ট্রদূত বিশেষভাবে সতর্ক করার পরও ইউনূস সরকার কোনো ব্যবস্থা নেয়নি। এখন প্রশ্ন উঠেছে, ইউনূসের উপদেষ্টা পরিষদের যেসব প্রভাবশালী সদস্য এই জঙ্গিদের মদত দিত তাদেরকে কি আইনের আওতায় আনা হবে, নাকি তারা রাঘব বল বলে ধরাছোঁয়ার বাইরে থেকে যাবেন? তেহরিকে তালেবান পাকিস্তান বা টিটিপি হলো একটি দেওবন্দি জিহাদি জঙ্গি গোষ্ঠী। তারা পাকিস্তানি তালেবান নামেও পরিচিত। এটি মূলত আফগান পাকিস্তান সীমান্তের 2 পাশেই সক্রিয়। 2007 সালের ডিসেম্বরে বায়তুল্লাহ মেহসুদের নেতৃত্বে পাকিস্তানের ফেডারেল শাসিত উপজাতি এলাকার বিভিন্ন জঙ্গি গোষ্ঠীকে একত্র করে টিটিপি গঠিত হয়। আল কায়দা জঙ্গিদের বিরুদ্ধে পাকিস্তানি সামরিক অভিযানের প্রতিক্রিয়া হিসেবে এর জন্ম। মার্কিন ড্রোন হামলায় বেশ কয়েকজন বড় নেতার মৃত্যুর পর গোষ্ঠীটি একসময় দুর্বল হয়ে যায়। তবে বর্তমান নেতা নূর ওয়ালি মেহসুদের নেতৃত্বে 2020 সাল থেকে তারা আবার ঐক্যবদ্ধ হতে শুরু করে। এর ফলে জামাতুল আহরার মতো দলগুলো পুনরায় টিটিপিতে যোগ দেয়, যা তাদের শক্তি ও হামলার সক্ষমতা বাড়িয়ে তোলে। 2021 সালের আগস্টে আফগানিস্তানের তালেবান সরকার ক্ষমতায় ফিরে আসার পর টিটিপি আরও শক্তিশালী হয়। পরে তালেবান সরকার পাকিস্তান ও টিটিপির মধ্যে শান্তি আলোচনায় মধ্যস্থতা করে। এর মাধ্যমে একটি স্বল্পস্থায়ী যুদ্ধবিরতি হয় এবং টিটিপির বন্দীরা পাকিস্তান থেকে মুক্তি পান। তবে 2021 সালের ডিসেম্বরে যুদ্ধবিরতি শেষ হওয়ার পর টিটিপি আফগানিস্তান থেকে পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর উপর হামলা বাড়িয়ে দেয়। টিটিপির হয়ে যুদ্ধ করতে বাংলাদেশিরা আফগানিস্তান ও পাকিস্তানে যায় এমন তথ্য বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। 2025 সালের 27 এপ্রিল উত্তর ওয়াজিরিস্তানে পাকিস্তান সেনাবাহিনীর বোমা হামলায় টিটিপির 54 জন সদস্যের সঙ্গে আহমেদ জোবায়ের নামের এক বাংলাদেশি নিহত হওয়ার খবর পাকিস্তানি গণমাধ্যমে প্রকাশিত হয়। 2025 সালে অন্তত 4 জন বাংলাদেশি পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধ করতে গিয়ে নিহত হয়েছেন। এসব ঘটনার পর পাকিস্তানের টিটিপির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে গত বছর জুলাই মাসে বাংলাদেশে অন্তত 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে একজন ছিলেন শামীম মাহফুজ, যিনি জঙ্গি তৎপরতার অভিযোগে আওয়ামী লীগ আমলে 3 বার গ্রেপ্তার হয়েছিলেন। শামীম মাহফুজের নেতৃত্বে টিটিপির জন্য সংগ্রহ করা এসব সদস্য ইউনূস সরকারের আমলে বাংলাদেশের ঢাকার মার্কিন দূতাবাসে হামলার হুমকিও দিয়েছিল। তখন মার্কিন দূতাবাসের চার্জ d'affaires ট্রেসিয়ান জ্যাকবসন ছিলেন ছুটিতে। সে কারণে তখনকার ভারপ্রাপ্ত দূত মেগান বোল্টেন গত বছরের 10 জুলাই স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সাথে বৈঠক করে এদের গ্রেপ্তার করতে বলেন।
মজার ব্যাপার হলো, জঙ্গিবাদের সাথে সংশ্লিষ্ট থাকার কারণে মালয়েশিয়া থেকে 3 বাংলাদেশিকে ফেরত পাঠানোর পরও গত বছরের 6 জুলাই জাহাঙ্গীর আলম চৌধুরী বীর দর্পে বলেছিলেন বাংলাদেশে কোনো জঙ্গি নেই। কিন্তু ঠিক তার 4 দিনের মধ্যে মেরিন বোল্ডিনের সাথে বৈঠকের পর সুর উল্টে গিয়েছিল ইউনূসের স্বরাষ্ট্র উপদেষ্টার। ওই দিন জঙ্গি থাকার কথা স্বীকার করে নিয়ে ঢাকার বারিধারা ডিপ্লোম্যাটিক এরিয়ার জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা করা হয়। নিয়মিত নিরাপত্তা বাহিনীর পাশাপাশি সেখানে কোস্টগার্ডও মোতায়েন করা হয়েছিল। অন্তর্বর্তী সরকারের 2 উপদেষ্টার বিরোধিতা সত্ত্বেও 15 জুলাই শামীম মাহফুজকে গ্রেপ্তার করে পুলিশ। তারপরও বাংলাদেশে টিটিপির তৎপরতা থেমে থাকেনি, যে কারণে ছুটি থেকে ফিরে ট্রেসিয়ান জ্যাকবসন 28 জুলাই মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করে বিষয়টি নিয়ে উদ্বেগ জানান। ওই বৈঠকে ট্রেসিয়ান জ্যাকবসন 2025 সালের 22 এপ্রিল আইন উপদেষ্টা আসিফ নজরুলের সাথে জঙ্গিবাদের সাথে জড়িত থাকার অভিযোগ আছে এমন কয়েকজনের বৈঠকের বিষয়ে বিস্তারিত তথ্য জানতে চেয়েছিলেন। পুলিশের বিশেষ শাখার সূত্রগুলো বলছে, বিভিন্ন সংস্থার পক্ষ থেকে জঙ্গি তৎপরতা বাড়ার ব্যাপারে ইউনূস সরকারের শীর্ষ মহলকে বারবার সতর্ক করলেও অন্তর্বর্তী সরকার তখন ছিল চুপ। উল্টো যেসব পুলিশ কর্মকর্তা তদন্ত করতে চাইতো তাদেরকে রিমোট এলাকায় ট্রান্সফার করা হতো। এরই ফাঁকে দেশের আইন শৃঙ্খলা বাহিনীগুলোতে ছড়িয়ে পড়ে টিটিপির সদস্য সংগ্রহ কার্যক্রম। এরই মধ্যে চট্টগ্রামের বিমান বাহিনী ঘাঁটি থেকে নিখোঁজ একজন ওয়ারেন্ট অফিসারের সন্ধান পায় বাহিনীর গোয়েন্দারা। চট্টগ্রামের বিএফ জহুরুল হক ঘাঁটিতে কর্মরত ওই ওয়ারেন্ট অফিসার কর্মস্থলে অনুপস্থিত থাকার পর থেকে তদন্ত শুরু হয়। তিনি প্রায় 2 মাস ধরে বিনা ছুটিতে নিখোঁজ ছিলেন। পরবর্তীতে টিটিপির একটি আস্তানা থেকে তাকে শনাক্ত ও গ্রেপ্তার করা হয়। এমন তথ্যের পর বিমান বাহিনীর ভেতরে উগ্রবাদী সংশ্লিষ্টতা খতিয়ে দেখতে শুরু করলে বেরিয়ে আসে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। এ ধরনের ঘটনায় গত 1 সপ্তাহে বিমান বাহিনীর 20 জনের বেশি সদস্যকে আটক করা হয়েছে। আটক হওয়াদের মধ্যে ওই ওয়ারেন্ট অফিসার ছাড়াও আছেন 2 জন স্কোয়াড্রন লিডার, 10 জন জুনিয়র কমিশনড অফিসার ও বিমান সেনা এবং 1 জন ইমাম। বিএএফ ঘাঁটির এই মসজিদের ইমামকে এই চক্রের মূল নিয়োগকারী হিসেবে সন্দেহে আটক করা হয়েছে। এই ঘটনার পর বিমান বাহিনীর বিভিন্ন ঘাঁটিতে সমন্বিত অভিযান চালানো হচ্ছে। বাহিনীর ভেতরে গত কয়েক মাস ধরে কোনো নিয়োগ নেটওয়ার্ক সক্রিয় ছিল কিনা তদন্তকারীরা তা খতিয়ে দেখছেন। এছাড়া কোনো স্পর্শকাতর তথ্য পাচার হয়েছে কিনা এবং বাংলাদেশ থেকে নিয়োগকৃত ব্যক্তিদের বিদেশে জঙ্গি কার্যকলাপে পাঠানো হয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। এর মধ্যে সেনাবাহিনীর এক চাকরিচ্যুত সদস্যকেও একই অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। নৌবাহিনীতেও কয়েকজনকে সন্দেহভাজন হিসেবে শনাক্ত করা হয়েছে, যাদের বিরুদ্ধে তদন্ত চলছে। পুলিশের এক কনস্টেবলের বিরুদ্ধেও একই অভিযোগ পেয়েছে। ওই কনস্টেবলকে বাহিনীর পক্ষ থেকে আইসোলেটেড করে রাখা হয়েছে। অভিযুক্ত সেলফোন ফরেনসিক পরীক্ষার মাধ্যমে আরো কোনো পুলিশ সদস্য বা অন্য কেউ এই সশস্ত্র চরমপন্থী সংগঠনের সঙ্গে জড়িয়েছেন কিনা তা খুঁজে দেখা হচ্ছে। জানা গেছে, বিশেষ করে দীর্ঘদিন যেসব কর্মকর্তার সঙ্গে তিনি দায়িত্ব পালন করেছেন তাদের বিষয়ে খোঁজ নিচ্ছে পুলিশ। অভিযুক্ত কনস্টেবল সবশেষ পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি আহমেদ মহিদের দেহরক্ষী হিসেবে দায়িত্বরত ছিলেন। অভিযুক্ত শাকিল সে সময় দায়িত্ব পালনের অংশ হিসেবে রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ আয়োজনে উপস্থিত ছিলেন। এর মধ্যে বিমান বাহিনীর তদন্তে উঠে আসে এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারেন এমন অন্তত 6 জন ওয়ারেন্ট অফিসার বর্তমানে দেশের বাইরে রয়েছেন। ধারণা করা হচ্ছে তারা তুরস্ক, পাকিস্তান, নিউজিল্যান্ড ও পর্তুগালে পালিয়ে গেছেন। এটি তদন্ত প্রক্রিয়াকে আরো জটিল করে তুলেছে এবং ঘটনার একটি আন্তর্জাতিক যোগসূত্র তৈরি করেছে। সবচেয়ে ভয়ঙ্কর তথ্য হলো, কক্সবাজার উখিয়া এলাকায় একটি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনার চেষ্টার ইঙ্গিত পাওয়ার পর গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। নিরাপত্তা সংস্থাগুলোর সামরিক বাহিনীর স্পর্শকাতর তথ্য ফাঁসের মতো ঝুঁকির বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখছে। অবস্থা বেগতিক হয়ে যাওয়ায় বিষয়টি ভাবিয়ে তুলে সরকারকে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও এখন নড়ে চড়ে বসেছে। পুলিশ সদর দপ্তর থেকে সারা দেশে পুলিশ ও গোয়েন্দা সংস্থাকে সর্বোচ্চ সতর্কতায় থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। গত 23 এপ্রিল পুলিশ সদর দপ্তর থেকে জারি করা এক চিঠিতে বলা হয়েছে, সম্প্রতি গ্রেপ্তার হওয়া উগ্রবাদী সংগঠনের সদস্য ইশতিয়াক আহমেদ সামির কাছ থেকে পাওয়া তথ্যে হামলার আতঙ্ক ছড়িয়ে পড়ে। জাতীয় সংসদ ভবন সহ দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিষিদ্ধ ঘোষিত উগ্রবাদী সংগঠন হামলা চালাতে পারে এমন আশঙ্কায় নিরাপত্তা জোরদারের নির্দেশ দেওয়া হয়। চিঠিতে সম্ভাব্য হামলাকারী হিসেবে 2 সেনা সদস্যের কথা তুলে ধরা হয়।
তবে দ্য ডিসেন্টার এক খবরে বলা হয়েছে এদের মধ্যে রাহেদ হোসেন মাহেদ সেনা সদস্য হলো, রাকিব সেনা সদস্য নন। পুলিশের বিশেষ শাখার সূত্রগুলো বলছে জঙ্গি হামলার আশঙ্কা প্রথম দিকে সিরিয়াসলি নেওয়া হয়নি, কিন্তু পরবর্তী তদন্তে প্রায় সবগুলো বাহিনীতে জঙ্গিবাদের সাথে সংশ্লিষ্টদের তথ্য উঠে আসলে নড়েচড়ে বসে সরকার। সংশ্লিষ্ট দপ্তরগুলোতে বিশেষ সতর্ক বার্তা পাঠাতে বাধ্য হয়। কি পয়েন্ট ইনস্টলেশন বা কেপিআই স্থাপনাগুলো নিরাপত্তা বাড়ানোর বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। দর্শক, বাংলাদেশের নিরাপত্তার গুরুত্ব অনুযায়ী 1A, 1B, 2 এবং 3 এই 4টি ক্যাটাগরিতে কেপিআই স্থাপনাগুলোকে ভাগ করা হয়। এর মধ্যে ক্যাটাগরি 1A ভুক্ত প্রতিষ্ঠানগুলোতে সর্বোচ্চ স্তরের নিরাপত্তা প্রদান করা হয়। এগুলো হলো বঙ্গভবন, গণভবন, জাতীয় সংসদ ভবন, সচিবালয়, সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ও বাংলাদেশ ব্যাংক। দ্বিতীয় ক্যাটাগরির স্থাপনাগুলো হলো চট্টগ্রাম ও মংলা সমুদ্র বন্দর, প্রধান বিমানবন্দর সমূহ, পেট্রোবাংলা ও বাখরাবাদ গ্যাস ফিল্ড, দেশের একমাত্র তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড এবং বড় বিদ্যুৎ কেন্দ্রগুলো। 27 এপ্রিল বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মুস্তফা মাহমুদ সিদ্দিক সাংবাদিকদের সঙ্গে এক মত বিনিময় সভায় বলেছেন, পুলিশ সদর দপ্তরের চিঠির পর দেশের 8টি বিমানবন্দরের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। বিমানবন্দরগুলো সবসময় কঠোর নিরাপত্তা বলায় থাকে। এরপরও পুলিশ সদর দপ্তরের চিঠি পাওয়ার পর নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। পুলিশের বিশেষ শাখার কর্মকর্তারা বলেছেন, ক্যাটাগরি 1 ও 2 সবগুলো কেপিআইভুক্ত প্রতিষ্ঠানে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রশ্ন উঠেছে, দেশে হঠাৎ করে যেহেতু জঙ্গি তৎপরতা বাড়েনি এবং এটি আগে থেকে ছিল, সেখানে অন্তর্বর্তী সরকার আমলে যারা এর পৃষ্ঠপোষক ছিল তাদের কি আইনের আওতায় আনা হবে? এখন এ পর্যন্ত